আসসালামু আলাইকুম এসএসসিতে পড়ুয়া ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমরা যারা মানবিকে পড়ো অর্থাৎ মানবিকের ভাইয়া পড়া আছো তাদেরকে আজকে পরিণীতি বইয়ের এক অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে থেকে এখন থেকে পরিণীতি, ইতিহাস, ভূগোল এই তিনটে সাবজেক্টের আমরা আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। তো দেখো আজকে পরিণীতির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা পারবো। পরিণীতির যে মূল পয়েন্টগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে দেবো। এই আলোচনা করার পর ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিস করলে প্রত্যেকটা এমসিকিউ পারবে এবং সিকিউ পারবে। দেখো আগে এই যে পরিণীতি প্রথম অধ্যায়টার নাম কি? প্রথম অধ্যায়ের নাম আমরা দেখতেছি পরিণীতি ও নাগরিকতা। আগে জানতে হবে পরিণীতি কি এবং নাগরিকতা কি। তো আমরা দেখতে পারি পরিণীতি, এই যে পরিণীতি কি, পরিণীতি কি তা জানার আগে জানতে হবে পরিণীতি শব্দের অর্থ কি। এই পরিণীতি এর ইংরেজি শব্দ কি? সিভিক্স। এটা কিন্তু পরীক্ষা পড়ে। এমনকি এই যে গত এসএসসি পরীক্ষা গেল, অর্থাৎ এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিল তাদের এমসিকিউ আমাদের 10 এর পরে এমসিকিউ পড়ছে পরিণীতির ইংরেজি কি, সিভিক্স। এখন এই যে প্রশ্নটা যারা করছে আমার কাছে মনে হলো যে যেসব ছাত্র যে জীবনে প্রথম বইটি খুলেও নি সেদের বড় কথা, কারণ তাদের যে রেজিস্ট্রেশন কার্ডে ইংরেজিতে সিভিক্স লেখা আছে, অর্থাৎ কি পরিণীতি ইংরেজি সিভিক্স। যেসব ছাত্র এটা পারবে না তার মানে সে তো কি বলবো, তার সম্পর্কে কিছু বলতে পারবো না। দেখো পরিণীতির ইংরেজি কি, সিভিক্স এবং এই সিভিক্সটা দুইটা ল্যাটিন শব্দ থেকে আছে। কোন শব্দ থেকে আছে? ল্যাটিন শব্দ। তোমাদের বলবে যে সিভিক্স শব্দটা দুইটা কোন শব্দ থেকে আছে, অর্থাৎ বলতে পারি যে সিভিস দুইটা ল্যাটিন শব্দ আছে, কি একটা হলো সিভিস আর একটা হলো কি সিভিটাস। এখন বলতে পারি সিভিস কোন শব্দ? অপশন আছে গ্রিক, ল্যাটিন, বাংলা, ইংরেজি। কোনটা দিবা? ল্যাটিন দিবা। গ্রিক না, অধিকাংশ ক্ষেত্রে গ্রিক এবং ল্যাটিন আমাদের ভোলাই, তো ল্যাটিন হবে কিন্তু এখানে মনে রাখবা, ঠিক আছে? তো এবার সিভিক্সের অর্থ কি? সিভিসের অর্থ কি? সিভিসের অর্থ নাগরিক। সিভিসের অর্থ কি? নাগরিক। আর সিভিটাসের অর্থ কি? নগর রাষ্ট্র। ঠিক আছে? এই নাগরিক মানে কি? নাগরিক মানে আমাদের পরিচয়। একটা মানুষ একটা দেশে বসবাস করলে তার পরিচয় হয় বাংলাদেশের দেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করলে বাংলাদেশের নাগরিক, ভারতে বসবাস করলে ভারতের নাগরিক, ঠিক আছে? আর নগর রাষ্ট্র কি? মনে করো এখান থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রিস, অর্থাৎ এখন যেটা আমরা বলি গ্রিস বলি, এখন গ্রিস বলি, ওই গ্রিস দেশে ওই দেশটা অনেকগুলো ছোট ছোট অংশে বিভক্ত ছিল। ওই ছোট ছোট অংশ এক এক গোষ্ঠীরা শাসন করতো, মানে অর্থাৎ আমাদের যে বর্তমান যে বড় রাষ্ট্র কাঠামো, ওদের এখানে একরকম রাষ্ট্র কাঠামো ছিল না। ওদের কাঠামো ছিল কেমন? ছোট ছোট একটা অঞ্চল মিলে শাসন করবে একটা লোক। তো প্রাচীন গ্রিসের যে প্রত্যেকটা ছোট ছোট ভাগ ছিল, ওই ছোট ছোট ভাগগুলোর একটা নগররাষ্ট্র, বুঝছো? তো এই নগররাষ্ট্র আর নাগরিক, আগের কি নাগরিক আর এখনকার নাগরিকের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন দেখো এখন আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে তাদেরকে নাগরিক বলা হয়, যারা মহিলা তাদেরকে নাগরিক বলা হয়, যারা দাস অর্থাৎ বর্তমান দাস নাই তারপরে যারা কাজের লোক তাদেরকে নাগরিক বলা হয়, তাই না? কিন্তু প্রাচীন গ্রিসে কেমন ছিল? প্রাচীন গ্রিসে ছিল আমাদের যারা সরাসরি রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিল, অর্থাৎ বর্তমানে যারা ওই আমাদের ইউনো যারা রাষ্ট্রীয় কাজে নির্বাচন কমিশনে যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, এরা তো রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করছে। প্রাচীন গ্রিসে এরকম ভাবে যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো তাদেরকে আমাদের নাগরিক বলতো। কিন্তু যারা মহিলা তাদের কখনো মহিলা কাদেরকে নাগরিক বলতো না। একটা হলো মহিলা আর তাদেরকে আরেকটা হলো দাস কি জানো? দাস মানে আগের যুগে মানুষ বিক্রি হতো। একটা মানুষের একটা গোলামকে কিনে, একটা মানুষের কিনে তারা দিয়ে নিজের সব কাজ, মানে তারা দিয়ে সে আমার কথা মতো চলবে, এরকম দাস ব্যবসা হতো, দাস প্রথা ছিল যে এরকম গোলাম কেনা বেচা হতো, ঠিক আছে? এরকম ভাবে কেনা বেচা হতো। তো এই দাসদের কোনো স্বাধীনতা ছিল না, তাই দাসদের কোনো নাগরিকতা ছিল না, তারা কোনো নাগরিক ছিল না। আর কারা? আর যারা বিদেশি, অর্থাৎ আমাদের দেশ থেকে অন্য দেশে যারা গিয়ে বসবাস করতো তাদেরকেও আমাদের কি বলতো না, নাগরিক বলা হতো না। নাগরিক তাদেরকে বলা হতো যারা সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করছে। কারণ মহিলারা কিন্তু রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারতো না, বুঝছো? আগের নাগরিক এবং এখনকার নাগরিকের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? তো নাগরিক আমরা বুঝলাম, এখন নাগরিকতা কি? এই যে পরিণতি টানলাম, নগরাষ্ট্র ছিলাম, নগরাষ্ট্র কি প্রাচীন গ্রিসের ছোট ছোট অংশ। বর্তমান এলাকাতে দেখি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ, ভারত একটা দেশ, পাকিস্তান একটা দেশ, আফগানিস্তান একটা দেশ। এই দেশগুলো মনে করো এরকম একটা ছোট নগরাষ্ট্র, কিন্তু নগরাষ্ট্রগুলো ছোট ছোট ছিল, ঠিক আছে? এই নগরাষ্ট্রের পরিবর্তে এখন তৈরি হয়েছে কি জাতি রাষ্ট্র, ঠিক আছে? আমাদের যে দেশগুলো এগুলো জাতি রাষ্ট্র। তো এবার যদি পরিণতি ও নাগরিকতা, এই পরিণতির সাথে কেন নাগরিকতা নিয়ে আলোচনা করা হয়? নাগরিকতা বলতো, নাগরিকতা কি? নাগরিকতা হলো আমাদের রাষ্ট্র থেকে রাষ্ট্র প্রদত্ত যে মর্যাদা, রাষ্ট্র প্রদত্ত নাগরিকের যে মর্যাদা, অর্থাৎ আগে মহিলাদেরকে নাগরিক বলা হতো না, তার মানে তাদেরকে নাগরিকের মর্যাদা দেওয়া হতো না। কারণ নাগরিকতা কি? একটা নাগরিকের যে মর্যাদা যেটা রাষ্ট্র থেকে প্রোভাইড করে, সেটা হলো নাগরিকতা, ঠিক আছে? তো এই যে পরিণতি ও নাগরিকতা একসাথে আলোচনা করা হয় কেন? কারণ দেখো পরিণতি একজন মানুষের এক নাগরিকের অধিকার কর্তব্য এবং নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে। এই পরিণতির মধ্যে একটা সাবজেক্ট। নাগরিকতা কি রাষ্ট্র থেকে পাওয়া সুযোগ সুবিধা, রাষ্ট্র থেকে পাওয়া মর্যাদা, এটা হলো নাগরিকতা। রাষ্ট্র প্রদত্ত নাগরিকতা যদি কথা থেকে প্রশ্ন আসে তোমরা সরাসরি লিখে দেবা রাষ্ট্র প্রদত্ত নাগরিককে দেওয়া বা রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদা, ঠিক আছে? নাগরিকতা। আর পরিণতি যদি লিখতে চাও তো আমাদের জনপ্রিয় একজন দার্শনিক সে হলো ইএম হোয়াইট। এই নামটা ভালো মুখস্থ করে রাখবা। হোয়াইটের প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। হোয়াইটের সংজ্ঞা চাই অথবা হোয়াইটের নিয়ে কোনো একটা প্রশ্ন আসবে। এমনকি তোমরা যারা এইচএসসি লেভেলে যাবা, এইচএসসি যারা পরিণতি নিবা তাদেরও হোয়াইটের এটা টানা মুখস্থ লাগবে। যারা এখন পরিণতি সুন্দর করে পড়ছো তারা এইচএসসিতে পরিণতি অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো হোয়াইট একটা সংজ্ঞা দিচ্ছি, মানে একটা এই পরিণতির সম্পর্কে একটা কথা বলছি। সে কথাটা হলো কি যে
তিনি বলছেন যে পরিণতি হলো মানবতার সাথে জড়িত। ও কঠিনভাবে বলার দরকার নেই। পরিণতি হলো একজন নাগরিকের সাথে জড়িত। পরিণতি হলো নাগরিকের সাথে সকল বিষয়, সরি, পরিণতি হলো যে বিষয়টা, দেখুন পরিণতি হলো এখানে এখানে উনি সরাসরি বলছে যে পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে। ওভাবে না লিখে তোমরা লিখতে পারো যে পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা, অথবা সেই অথবা লিখবা সেই সাবজেক্ট বা সেই বিষয়, জ্ঞানের সেই মূল্যবান শাখা। আর লিখলাম না, তুমি লিখবা জ্ঞানের সেই মূল্যবান শাখা যা, এভাবে মুখস্থ করবা, যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয় মানে কি, আমাদের আশেপাশে এরকম স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে। ঠিক আছে, কয়টা বিষয় মনে রাখতে হবে? যে পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যেটা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তো ইএমআইটি সংক্রান্ত বা বৈদিক পরিণতি, আমি এখানে সংক্ষেপে থিম দিয়ে দিচ্ছি যে কিভাবে মুখস্থ করবা। পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা, পরিণতি হলো সেই বিষয় যেটা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এটা লিখে দিবা। তো এবার আমরা যদি দেখি তাহলে পরিণতি নিয়ে আলোচনা করছি, সবকিছু আলোচনা করছি। এবার মূলত আমাদের